আপনাদের মন উসখুস করছে চৌধুরী সাহেব রাজনীতি করবেন, এটা আমার আলোচনা ছিল না, কিন্তু এটা অনলাইনে সারা ভারতবর্ষে যাবে। মনে রাখবেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়, শাইখুল ইসলাম সৈয়দ হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন জমিয়তের সভাপতি ছিলেন না ছিলেন। সেই সময় সর্বভারতীয় জমিয়তের সাধারণ সম্পাদক ছিলেন হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব। হযরত মাওলানা হিফজুর রহমান সাহেবকে বললেন, কমিটিতে পাশ হয়েছে সেন্ট্রাল যে আপনি নির্বাচনে দাঁড়ান। কেন্দ্রের ওয়ার্কিং কমিটি অনুমোদন দিয়েছে, শাইখুল ইসলাম রহমতুল্লাহ তার সভাপতি। ঢুকছে মাথায়? জিতলেন। হিফজুর রহমান সাহেব কে? স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের আইনসভার সদস্য, ভারতবর্ষের তদানীন্তন যারা কংগ্রেসের দিকপাল ছিলেন তাদের সামনে বক্তব্য রেখেছেন মাওলানা হিফজুর রহমান। যারা আইন পড়েন, মাওলানা হিফজুর রহমানকে লেখাপড়া করতে হবে। 5 বছর সদস্য ছিলেন। আজকের যারা জমিয়ত করছেন, ইতিহাসের পাতাগুলো উল্টাতে কষ্ট হচ্ছে। শুধু আমাকে দেখতে পেয়েছেন? মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি 9 বছর জেল খেটেছেন। কলকাতায় তিনি দুগ্ধপোষ্য অবস্থায় এসেছেন। এখনো দক্ষিণ কলকাতায় তার পুরাতন বাড়ি কেন্দ্রের ঐতিহ্যবাহী বাড়ির মধ্যে গণ্য। বড় হয়েছেন, লেখাপড়া শিখেছেন, আন্দোলন করেছেন। নেহরুজি যার সামনে হাঁটু গেড়ে বসতেন, কে বসতেন? মাওলানা আজাদ রহমতুল্লাহ আলাইহি। গান্ধীজি, মহাত্মা গান্ধী নেহরুকে বলেছিলেন, মাওলানা আজাদকে আপনি শিক্ষামন্ত্রী করবেন। তিনি একজন আলিম, কোরআনে কারিমের তরজমা সহ আমার থেকে আরো 1000 ধাপ বড় আলিম। কোন ছেলে মেয়ের যদি স্মৃতিশক্তি কম হয়, তো দিল্লি জামে মসজিদের কাছে মাওলানা আজাদের কবরে বসে দুয়া দরুদ পড়ে, যাতে মাথায় বুদ্ধি আসে। আপনাদেরও বলছি, যার বুদ্ধি কম, মাওলানা আজাদের কবরে গিয়ে পাশে পড়বে। মাওলানা আজাদ ছিলেন দাঁড়িয়ে, হিম্মত ছিল না। ঠিক আছে? সেই মাওলানা আজাদকে যখন মন্ত্রী হলেন, কথায় কথায় জওহরলাল নেহরুজি বললেন, মাওলানা আবুল কালাম আজাদ সাহেব ভারতের শিক্ষামন্ত্রী, আর আপনি জমিয়ত উলামা হিন্দের সেন্ট্রাল কমিটির দিল্লির মেম্বার, কি করবেন? একথা শুনেছে কার কাছে? দিল্লি কেন্দ্রীয় সভাপতি ছিলেন হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব। আমি তার সদস্য। সেই কমিটিতে তিনি এই ব্যাখ্যাটা বলেছিলেন। এগুলো ইতিহাস হবে, কানটা পরিষ্কার করে নেবেন। মাওলানা আজাদ বলেছিলেন, मिनिस्ट्री छोड़ सकते हैं, जमीयत उलमा हिंद को नहीं छोड़ सकते। अल्लाह अकबर। বোঝা গেল? দুটো। 3 নম্বর, এরপরে সৈয়দ আহমদ হাশিমি, জমিয়ত উলামা হিন্দের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, রাজ্যসভার কংগ্রেসের 5 বছরে 6 বছরের এমপি। দমদম মাদ্রাসা তখন হয়েছে, আমি নিজের হাতে তাকে খাইয়েছি। দিল্লিতে তাকে দেখেছি, তার বক্তব্য, তার পূর্দা।
নাম কি বললাম? সৈয়দ আহমদ। তিনি কে? অল ইন্ডিয়া জমিয়তের কি সদস্য। কংগ্রেসের টিকিটে। ওই কংগ্রেসের জামানায় কত দাঙ্গা হয়েছে। কে বলেছিল হিন্দুর মৌলানা ওই সৈয়দ হাশমিকে আপনি কংগ্রেস ছেড়ে চলে আসুন? ছিল হিম্মত? তারা ভেবেছিলেন ভিতরে থেকে যতটা কাজ করা যাবে বাইরে থেকে করা যাবে না। এবার আসুন, আজমানা সৈয়দ আসাদ মাদানির নাম শুনেছেন? বলে জি। দেখেছেন? কজন? আজমানা আসাদ মাদানি সাহেব 3 টার্মে 18 বছর রাজ্যসভার মেম্বার ছিলেন। কতদিন? 18 বছর। আমি যখন কংগ্রেসে 84 সালে দাঁড়াই, অনেকের প্রশ্ন, होने तो काम करने वाले काम करते हैं, पूछने वाले पूछते रहते हैं। একবার মাথায় আসেনি মাদানী সাহেবকে? কত সভা করেছেন? এই তো লক্ষ্মীকান্তপুরের কাছে বিরাট প্রোগ্রাম, বাবরি মসজিদের পরে, ভাঙার পরে, শহীদ হওয়ার পরে বারাসাতে। জিজ্ঞেস করেছিলেন হযরত মাওলানা আব্দুল হক সাহেবের কাছে আমরা আসতাম, মাওলানা আব্দুল হক সাহেব জিজ্ঞাসা করেছিলেন, আসাদ মাদানী সাহেব আপনি এমপি কেন? দক্ষিণ 24 পরগনার আজকে উদীয়মান সব বড় বড় মুজাহিদ জিজ্ঞেস করেছিলেন। হিম্মত ছিল? সিদ্দিকুল্লাহকে পেয়েছেন হাতের নাড়ু। ঠিক এরপরে 18 বছর, ক বছর বললাম? 18 বছর। 3টি টার্মে 6 বছর 6 বছর। তিনি নিজে দরখাস্ত নিয়ে যাননি। ইন্দিরা গান্ধী নমিনেশন পেপার পাঠিয়েছে হযরত আসাদ মাদানির কাছে। এটা আমাকে আসাদ মাদানি সাহেব বলেছেন, आप जरा साइन कर दीजिए, आप राज्यसभा के मेंबर बनेंगे। আপনাকে আসতে হবে না, নমিনেশনের কাগজে আপনি সই করে দিন, আপনাকে আমরা সম্মানীয় রাজ্যসভার সদস্য করব। হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব তখন দাঙ্গা চলছিল ভাগলপুরে, দাঙ্গা চলছিল ভিমান্ডিতে, দাঙ্গা চলছিল মেরাটে। ওই রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধনা করে দিয়েছে। প্রশ্ন করেছিলেন। এবার আসুন, মাওলানা বদরুদ্দিন আজমাল হযরত বললেন, বদরুদ্দিন তুমি পয়সাওয়ালা মানুষ, একটা ভারী তৈরি করো, দলের নাম হবে ইউডিএফ, ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট। এই নাম হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব দিয়েছেন। প্রথম যখন নির্বাচন বদরুদ্দিন সাহেব দল করে লড়েন, হযরত মাওলানা আরশাদ মাদানী সাহেব প্রচারে গিয়েছিলেন, মাওলানা মাহমুদ মাদানী সাহেব প্রচারে গিয়েছিলেন, আমি ধুবড়িতে প্রচারে গিয়েছি। 21 জন না 22 জন প্রথমে মেম্বার ছিলেন। 3টি টার্মে লোকসভায় ইউডিএফ দেওবন্দের সুরার মেম্বার, মাদানী সাহেবের খলিফা, 4 তরিকার পীর, দেওবন্দের কাসিমি, ফারিক, বুঝা গেল, ব্যবসায়ী। এইরকম মানুষ 3 বার নিজের টিকিটে মাদানী সাহেবের আপনার সদিচ্ছা সেন্ট্রাল কমিটির অনুমোদনে কতবার মেম্বার হলেন? 3 বার। এখনো 14টা সদস্য আছেন আপনার বিধানসভায়। ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। মাওলানা মাহমুদ মাদানী সাহেব আমাদের বুজুর্গ পীর হযরত শেখ, তাকে ইজাজত দিয়েছেন। পীর মুজাহিদ, ভারতবর্ষে স্বতন্ত্র মানসিকতা রাখেন। ধুবড়িতে দাঁড়ালেন, হেরে গেলেন। মাওলানা আরশাদ মাদানী সাহেব তার প্রচারে গেলেন, আমিও প্রচারে গিয়েছিলাম, জিতলেন।
তখন হযরত হাসান মাদানী সাহেব বেঁচে। এরপরে মুরাদাবাদের কাছে আমরোহা, সে আমরোহা সিটা দাঁড়ালেন, সেখানেও হেরে গেলেন। হযরত হাসান মাদানী সাহেব, আরশাদ মাদানী সাহেব, দেওবন্দের আলিমরা ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু মাহমুদ মাদানী সাহেবকে জেতানো গেল না। ওই মুলায়ম সিং যাদবের দলে তিনি দাঁড়িয়েছিলেন। তারপর মুলায়ম সিং যাদব রাজ্যসভার মেম্বার করলেন। কাকে? মাহমুদ আসাদ মাদানী সাহেব। মাদানী সাহেব। ভুলে গেলেন সব ইতিহাস, এত স্মৃতিশক্তি দুর্বল। একবার তো বললেন না মাহমুদ মাদানী সাহেব আপনি কেন এমপি হয়েছেন, কেন দিল্লির আপনার অল ইন্ডিয়া জমিয়তের পদে থাকবেন? মৌলানা ইসহাক সাম্ভালি তিনিও রাজ্যসভার মেম্বার ছিলেন। মৌলানা আসরারুল হক অল ইন্ডিয়া জমিয়তের সাধারণ সম্পাদক ছিলেন। একবার তিনি রাজ্যসভায়, আর একবার তিনি কিশনগঞ্জের লোকসভায়। এরপর দারুল দেওবন্দের মজলিসে শুরার মেম্বার বোম্বে, তিনি এমএলএ এখন মুফতি ইসমাইল সাহেব। কি নাম বললাম? মুফতি ইসমাইল সাহেব মালেগাঁও। আবার বলুন। মুফতি ইসমাইল সাহেব মালেগাঁও। কে তিনি? দারুল দেওবন্দের রানিং শুরার মেম্বার। এত বড় আক্কেল আপনার মাথায়, এত বড় মগজ। ওই দেওবন্দের মোহতামিম সাহেব তো বলেননি হযরত আজমল সাহেব শুরার মেম্বার থাকতে পারবেন না। তিনি বলেননি ইসমাইল সাহেবকে আপনি এমএলএ সমাজবাদী পার্টি, আপনি কেন এমএলএ থাকবেন? শুরার মেম্বার আছেন দেওবন্দের, অতএব দেওবন্দের মান ক্ষুণ্ণ হবে, দয়া করে আপনি চলে যান। কেন মোতালা করেন না? কেন ভাবেন না জমিয়ত কি চুটকির খেল? ইতিহাস রাখার জন্য কেন ফাইল নেই? কেন ভুলে যান? জি, এই কথাগুলো খুব ভালো করে রাখবেন। এবার আমার বিষয়, 15 সালে আমার কাছে ফিরাদ হাকিম সাহেব টেলিফোন করে বললেন, সাহেব আপনার সাথে একটু লাঞ্চ করবো, দুপুরে খাবো। ওই কলকাতায় হিটকো আছে, ওখানে একবার আসেন। বলে কি কাজ? বললাম দিদি কিছু কথা বলেছেন, আপনাকে মনে বলতাম। আমি আমার যারা ছিলেন দেখা করতে কি আপত্তি আছে? গেলাম, তখন বলছেন মমতা ব্যানার্জি চাইছেন আপনার সাথে একটু কথা বলবেন, আপনি একটু সময় দেন। তাহলে কেউ শুনে নেন। রমজান মাস, জুমার দিন, আমি বললাম জুমার নামাজ পড়ে যাব, আসর পরে চলে আসবো, ইফতার করবো বাড়িতে। বল ঠিক আছে। ফিরাদ হাকিম সাহেব, আমি আর মমতা ব্যানার্জি তার ওই নবান্ন 14 তলার ঘরে 1 ঘন্টা আলাপ করলাম। কতক্ষণ? 1 ঘন্টা। উনি বললেন, সাহেব আপনি অনেক আন্দোলন করেছেন, আপনাকে আমরা রাজনীতিতে পেলে আপনাকে মন্ত্রী তো বানাবো এবং অনেক কাজ আপনি করতে পারবেন, যেটা জমিয়তে বা মাদ্রাসায় হয়তো করতে পারবেন না। আমি উত্তর দিলাম, দিদি আমি তো জমিয়ত করি, আমি তো 1000 মাদ্রাসার সভাপতি। সিদ্দিকুল্লাহ চৌধুরী মিথ্যা কথা বলে না, আল্লাহ স্মৃতিশক্তি রেখেছেন তাই বলছে। মুখ্যমন্ত্রী বললেন, আপনি কোথায় কি ওয়াজ নসিহত করেন আমার সব লোকদর্পণে, কি বলেন, কি বক্তব্য রাখেন সব আমি জানি। জমিয়ত আর মাদ্রাসা করে আমাদের কোনো সমস্যা নেই। আপনি যেমন জমিয়ত করছেন, যেমন মাদ্রাসা করছেন, করবেন, আমার কোনো আপত্তি নেই। বোঝা গেল? এরপর আমার ঠিক আছে, এই প্রস্তাব যখন পেলাম
অনেকক্ষণ আলোচনার পরে আসরের সময় হয়। আমি মুখ্যমন্ত্রীকে বললাম, আপনার নবান্নে নামাজের জায়গা আছে? উনি তো অবাক হলেন, কোন মুসলমান তো কোনোদিন বলে না। গায়ে খুব ঝাল লাগছে। উনি বললেন, সাহেব আমার উজু আছে, নামাজ পড়ব। নিজের ড্রয়ার থেকে একটা রেশমি চাদর বের করে দিলেন, দিয়ে বললেন, আমার ঘরে আপনি নামাজ পড়বেন। কবি হাকিম দাঁড়িয়ে, মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে, জাল্লা দাঁড়ে, আমি নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে মুখ্যমন্ত্রী বললেন, সিদ্দিকুল্লাহ সাহেব, উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা আদায় করছি, আমার ঘরে আল্লাহর নাম কেউ নিলেন এবং ওই রেশমি চাদরটা আমাকে দিলেন যে আপনি নামাজ পড়ার পরে এটা কেউ পায়ে হাতে ব্যবহার করবে না, আপনি ওটা নিয়ে যান, সম্মানের সাথে আপনার কাছে থাকবে। বোঝাতে পারলাম? অভিষেক ব্যানার্জি মিটিং ডেকেছিলেন, এটা আজকে নয়, প্রায় 2 বছর হলো। আসর মাগরিবের নামাজের সময় এমএলএদের মিটিং করছেন, তো আমি তখন আসরের সময় উঠেছি। কোথায় যাবেন? আমরা একটু কোথায় যাব? 1 নম্বর। আমার ইচ্ছা নামাজ পড়বো, নামাজের জন্য তখন বাইরে এসেছি। ছেলেরা সব বলছে, কি হবে? আমরা নামাজ পড়বো, একটা সাদা কাপড় দাও। সব তো দৌড়াদৌড়ি করছে। আমরা বলবো অভিষেককে, তোমার এখানে কিছু নেই। ওই বলতে বলতে একজন ছেলে এসে ড্রয়ার থেকে একটা জায়নামাজ বের করে দিল। কোথায় বলুন? কোথায়? অভিষেকের অফিসে, যে অফিসে অভিষেক বসে। বললেন, সাহেব আমাদের জায়নামাজ আছে, আপনি নামাজ। আসর পড়লাম, মাগরিবের সময় উঠে আবার বললাম আমি নামাজ পড়ব। এই কথাগুলো তো ঢাক ঢোল পিটিয়ে হজম হবে না আপনাদের। এই কারণে ওই ঢাক ঢোল পেটানো আমার অভ্যাস। আমি পশ্চিমবাংলার সরকারি কর্মসূচিতে যেখানেই যাই, সার্কিট হাউস সরকারি আপনার অতিথি চলা, সেখানে দেখি জায়নামাজ রাখা আছে আর একটা বদনা রাখা। কেন রে বাবা? কোন মিনিস্টার নামাজ পড়বে? এগুলো গল্প বলার মানুষ আমি নই। নিজের জান, নিজের ধারণাকে ঠিক করুন। কিয়ামতের ময়দানে দায়ী হয়ে যাবেন যদি মিথ্যা কথা বলেন। আমি দায়ী করতে করি না, আমার দিল সাফ। যারা ভুল ধারণা করছেন আল্লাহর কাছে দায়ী করবেন। জমিয়ত করলে স্বচ্ছভাবে করবে। এবার আমি তখন বড় হযরত দুনিয়া থেকে চলে গেছেন 14 সাল। হযরত কারি উসমান সাহেবকে জিজ্ঞাসা করলাম, রাজনীতিতে আসতে বলছেন মমতা ব্যানার্জি, কি করব? হযরত মাওলানা আবুল কাসেম বানারসি দারুল দেওবন্দের মুহতামিম, আমার খুব কাছের এবং বুজুর্গ, 5 বার তিনি বাংলায় এসেছেন, অন্য রাজ্যে 1 বার গেছেন। তাকে জিজ্ঞাসা করলাম। মুফতি সালমান মনসুরপুরীকে জিজ্ঞাসা করলাম। জমিয়তুল বাহিনীদের রাজ্য কমিটির 3টি মিটিং হলো। একটা মিটিং হলো মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে, একটা মিটিং হলো আমার বাড়িতে, একটা মিটিং হলো রাজ্য অফিসে। কি করব? তখন কেউ বলছেন হ্যাঁ, কেউ বলছেন না। আবুল কাসেম বানারসি বললেন, মৌকা মিলে ফায়দা উঠা। সবাই করতে করতে মাওলানা মাহমুদ মাদানী সাহেব 3টি ওয়ার্কিং কমিটি আলোচনা করেছে। চৌধুরী সাহেব, আমরা জমিয়তের প্ল্যাটফর্মে আপনাকে অধিকার দিচ্ছি, আপনি অসাম্প্রদায়িক রাজনীতি করলে করতে পারেন। এরা সাক্ষী। বোঝা গেল? আপনি আঙুল তুলছেন, শোনেননি? কেন শোনেন?
কেন জানেন? এরপর রাজনীতি হলো, তারপরে তিনি দায়িত্ব দিলেন। আমি এখন আপনাদের শোনাচ্ছি, এটা বলার কথা নয়। পশ্চিম বাংলায় যতগুলো মন্ত্রী আছেন, আলহামদুলিল্লাহ সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রথম সারিতে আছে, তার কাজের প্রথম সারি। আমার দপ্তর ছোট দপ্তর, সারা বাংলায় চর্চা, সারা বাংলার মানুষ বলছে এইরকম উন্নতি লাইব্রেরি দপ্তরে দেখিনি। আপনি যে মাদ্রাসা চালান, আমার দপ্তরের একটি বিভাগ হলো জনশিক্ষা প্রসার। প্রতিবন্ধী ছেলেমেয়েরা পড়ে, দৃষ্টিহীন, শ্রবণহীন, মূকবধির, শারীরিক অসুস্থতা, 18 বছর পর্যন্ত আমরা তাদের লালন পালন করি। যারা স্কুল ফাইনাল, উচ্চ মাধ্যমিকে 93 মার্ক পায়, চোখে দেখতে পায় না, 15,000 ছেলে মেয়ে পড়ে। এটা আমার দায়িত্ব। বুঝতে পারলেন না? পারলেন না? এইবার কে কি বলেছে না বলেছে আপনার কি চর্চা? আমার দুঃখ এবার বলছি, 24 পরগনা দক্ষিণ থেকে আমার খোঁজ নিতে কজন গেছেন? কেন যাননি? আসাদ মাদানী সাহেব হাসপাতালে ছিলেন, প্লেন ভাড়া করে তাকে দেখতে গেছে। গুজরাটের দাঙ্গার পরে অ্যাপোলোতে ভর্তি। আমাকে দেখে এত খুশি মাহমুদ মাদানী সাহেব, আমি আর হাজমানা আরশাদ মাদানী সাহেব, সিঙ্গেল রুম, বসার রুম। তখন বলতে, अरे सिद्दीकुल्लाह, सर आपसे मिलने के लिए कलकत्ता से आया हूँ, आप अस्पताल में हैं। কাছে বসালেন, আমার চোখে অশ্রু। হযরত মুসাফির বলছেন, আরে সিদ্দিকুল্লাহ, বাঙ্গাল তো জওয়ান हो गया। কি বললেন? কেন? ওই গুজরাটের রিলিফে 21 লক্ষ টাকা আমরা পাঠিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। কত? বাঙ্গাল সে জওয়ান हो गया। হযরত যখন প্যারালাইজড হলেন, অ্যাপোলোতে ছিলেন, 4 বার গেছি, 4 বার শুধু তাকে দেখা করতে। দক্ষিণের ভাই এই পাশে সিদ্দিকুল্লাহকে দেখা করার সুযোগ পায়। সত্য কথা আমি বলছি, আজকে মুফতি ইমদাদ আমার ছাত্র, এরও সুযোগ হয়নি পৃষ্ঠা। কি একজন দায়িত্বশীল মানুষ ধাক্কা খাবে, কর্মীরা বসে থাকবে? আপনাদের কিছু হলে কে ছুটে যায় না জিজ্ঞাসা করি? ওই সাগরের গোলমাল ছুটে যায়নি? কোন জায়গায় যায়নি? উত্তর জানা। এটা কর্মীদের দায়িত্বহীনতা। খবর এসেছে, মিডিয়ায় বক্তব্য রেখেছেন, বাংলা চর্চার জায়গায় এসে গেছে। আমি চাইনি ভিড় জমাতে, কিন্তু মানসিক ভাবে এটা আমার মনে এসেছে, এ কথাটা বলা দরকার। আল্লাহ না করুক কেউ যদি হাদেসা হয়, কোন দুর্ঘটনা হয়, 10 জন কর্মী তার পাশে দাঁড়ায়। রাজ্য জমিয়তের ওই কত সাল থেকে 73 থেকে 76 জেলায় ছিলাম, কাটোয়ায় ছিলাম। 76 থেকে 92 রাজ্যের সাধারণ সম্পাদক, 94 থেকে পর্যন্ত সাধারণ সম্পাদক এবং সভাপতি। এটা আল্লাহর ইহসান। বোঝা গেল? ঘুষ দিয়ে, টাকা দিয়ে ওই কাজ আমাদের নয়। সাধারণ কমিটি ঠিক করবে, সভাপতি কে হবে না হবে আল্লাহ যা মুকদ্দরে লিখবেন তারা হবে। আপনার যদি মনে হয় জমিয়তের ক্ষতি করেছি, আপনি সামনে বলুন না আমাকে। কলকাতার বুকে সিপিএম এর জামানায় বাংলার কোন মুসলমানের ক্ষমতা হয়নি একটা সভা করা। আবার বলছি, রিপিট করে, সিপিএম এর জামানায় তার রাঙা চোখকে উপেক্ষা করে বাংলার কোন আর নাম বলবো না কারো,
চুটকি চাটকা যারা এখন টিপ্পনি কাটছেন, খবরের কাগজে ছবি তুলছেন, ক্ষমতা ছিল না। এই জমিয়তুল উলামায়ে আমাদের কর্মীরা বুক চিতিয়ে আন্দোলন করেছে, বাংলার মানুষের ঘুম ভাঙিয়েছে যে কলকাতায় কিছু করা যেতে পারে। কেউ করতে পারে, কেউ নয়। ভুলে গেলেন ইতিহাস? আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেছেন, আল্লাহর নিয়ামতকে বলো মানুষের। আমি ভাগদল পিটাতে পারি না। কোন কাজটা? খাগড়া ঘরের পরে মাদ্রাসালা ভয়, হুজুর মাদ্রাসা চলবে না হুজুর। জি, তার আগে বুদ্ধদেব বলেছিলেন সব সন্ত্রাসের আঁকড়া। হযরত আসাদ মাদানী সাহেব আসলেন কলকাতায়, দক্ষিণের লোক হয়তো 25,000 কাছে, তার বেশি। আমি জানি আপনারা লোক দেন, একটা হুঙ্কার, কোন হতা হয় বুদ্ধদেব ভট্টাচার্য, একটা। আপনার মাদ্রাসা বাঁচেনি, শুকরিয়া আদায় করেছেন। কে করেছিল? কারা করেছিল? পয়সা দাদা দিয়েছিলেন। বুদ্ধদেব মুখ্যমন্ত্রী হয়ে বলল আমি বলি, 90 ডিগ্রি ঘুরে গেলেন। কার শক্তি আছে বাংলায়? কোন সংগঠনের শক্তি আছে? কোন ব্যক্তির শক্তি আছে? কোন সাহেবজাদার শক্তি আছে? আমি জানতে চাইছি, আপনাকে যে জানতে চাইছি, যারা এই চিঠিটা দিয়েছে। ভুলে গেলেন? খাগড়াগড়ের পরে বুরকানি চলা মুশকিল, আমাকে বলছে। তাহলে সে কি? ইনশাল্লাহ হবে। বর্ধমান সভা হলো, তারপরে সভা হলো, মাহমুদ বাজারি সাহেব আসলেন। সেই সভা মুসলমানদের মনটাকে তৈরি করে। আল্লাহ শুকরিয়া আদায়। আমি কোরআনে কারীম পড়েছি, ফাযযালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা। সেটা কি? যারা বসে ইবাদত বান্দিগি করেন, আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ কাছে তারা প্রিয়। কিন্তু তার উপরে ফজিলত কার? যারা মুজাহিদ, দৌড় সময় দেয়, শুধু মাদ্রাসা, শুধু মাদ্রাসা, শুধু চাঁদা, শুধু চাঁদা। আর কারণে আমি একটা বড় মাদ্রাসা সেক্রেটারি, 600 ছেলে এবার ভর্তি হয়েছে, 550 ছেলে বোর্ডিংয়ে খায় আলহামদুলিল্লাহ। 10 বিঘে নিয়ে মাদ্রাসা, যখন যাই ছেলেদের রান্না আমি খাই, যাতে অসুবিধা না। দরে হাদিসের মধ্যে 27 জন না 30 জন ছেলে, সারা রাজ্যের ছেলে শেখায়। আমি মাদ্রাসা করি না, ছোটখাটো তো আমি লেখাপড়া শিখেছি। এইসব খারাপ খারাপ কথাগুলো বলে জমিয়তের মধ্যে দূষণ আনবেন না, জমিয়তকে খারাপ করবেন না। জমিয়তুল উলামায়ে আছে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। ব্রিটিশ জমিয়তকে খতম করতে পারেনি, কংগ্রেস পারেনি। ভারতবর্ষের কোন দল বিজেপির মতন এত দুর্ধর্ষ সাম্প্রদায়িক শক্তি জমিয়তের গায়ে আঁচড় লাগাতে পারেনি। ইনশাআল্লাহ টিএমসিও ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। পারলেন না। এটা কোন দলের বিরুদ্ধে নয়। আমি বা আমরা বাংলায় অন্য রাজ্যের তুলনায় অনেক ভালো আছি। আছি না? উত্তর দেন আমার। বেশক। এই কৃতজ্ঞতা আদায় করতে পারেন না? আর যদি বিজেপি আসে তখন কি হবে বলুন? আসাম হয়ে যায়। সেটা মাথায় ঢুকছে না। কাল আমাকে দেওয়া খুব ভালো, মমতা ব্যানার্জিকে দেওয়া খুব মনের রাগটা নিতে গেল। দেখি কোটা কি করতে পারে। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কাজ করতে হয়। কলকাতায় যে অফিস, দিল্লি ছাড়া ভারতবর্ষে এত বড় অফিস কোথাও নেই। 3 কোটি টাকা তার খরচ। কোথাও আছে? কোন সংগঠন বলতে পারবে? কেউ বলতে পারবে? আছে নিজের খানকা, আছে নিজের ধরুন স্কুল, আছে নিজের মিশন,
কোন সংগঠন কলকাতার বুকে বড় অফিস করেছে আমাকে বলে। আজকের আবিতায় মাদারিস ছাতা, এই দেখুন দেওবন্দের মহতামিম সাহেব আজ থেকে 2 দিন আগে চিঠি পাঠিয়েছে। এই দেখুন এই চিঠি, কৃতজ্ঞতা আদায় করেছেন পশ্চিমবঙ্গের কাজের বিষয়। আপনি খেলাই উড়ে দিচ্ছেন। আমি যখন ইলেকশনে দাঁড়াই 3 বার মহতামিম সাহেব আবুল কাসেম বানারসি ফোন করেছেন, কে হাল है ভাই, হ্যাঁ ঘুম রে हो। যেদিন রেজাল্ট বেরোচ্ছে সেদিনও ফোন। মৌলানা আব্দুল খালিক মাদ্রাসি আমার সাথী মিষ্টি বিতরণ করেছেন দেওবন্দে, যে আমার সাথী জিতেছে। আর আপনার ইচ্ছা এসব কথাগুলো আমি বলি না। দক্ষিণের ভাইদের টেরা টেরা মাথা চলবে না। জমিয়ত করবেন স্টেপ। কোনটা পরের হাতে তামাক খেয়ে কাজের জায়গা নেই, বুঝতে পারলেন? রাজনীতিতে ঠেলাঠেলি হয়। মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন নিজে টেলিফোনে যে আপনি অভিযোগ করেননি, বিচারটা করব কি করে। আমি করিনি, পুলিশের উপরে ছেড়ে দিয়েছি। 12 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 7-8 জন দাগি, ছাড়া পাইনি। আমি তখন মুখ্যমন্ত্রী যখন নিজে বললেন, আমি ভাবলাম 4 পাতার একটা অভিযোগ তার অফিসে গিয়ে নবান্নতে দিয়ে এসেছি। নিজে বলেছেন আপনি অভিযোগ দেন, কারণ আপনার উপর আক্রমণ হয়েছে। আপনি যেটা বলবেন অন্য কেউ বলতে, বোঝা গেল সেটা তার কাছে আছে। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রাজনীতি ছেড়ে দিল সহজ। আমার যা অনুভূতি, অনেকেই বিপদে পড়েন, কে হুজুর কেন টেলিফোন করেন না, হুজুর গুজরাটে ভেসে গেছে, হুজুর অমুক জায়গায় স্টেশনে আটকে গেছে, অমুক হাসপাতালে ভর্তি। এটা একটা শক্তি থাকলে কাজটা সহজ হয় না, সহজ হয় না। সহজ হয়। একটা গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কতটুকু সদস্যদের বলুন? সেই মনে হচ্ছে এলাকায় রাজা। এবার ভাবুন, গ্রাম পঞ্চায়েত, সমিতি, জেলা পরিষদ, তারপরে এমএলএ, তারপরে মন্ত্রী, তারপরে ক্যাবিনেট মন্ত্রী। এটা আইনের দিক দিয়ে, ভারতবর্ষের সংবিধানের দিক দিয়ে একটা বড় মাপের কাজ। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি প্রচন্ড ক্ষুব্ধ। আপনি কষ্ট পেয়েছেন আমি জানি, আপনি ধৈর্যশীল আমি জানি। আমার উপর ভরসা রাখুন, আমি একটু সময় নিচ্ছি, তারপরে দেখবেন কি করে অপারেশন করতে হয় বা কি হয়। আমি পারবো শাস্তি দিতে? কি পারবো? কে দেবে? দল দেবে, যার দেবে দেবে। ওই নিয়ে আমি দুশ্চিন্তা নয়, কারণ বুজুর্গের দিনরা সত্য হাক্কানি কাজ করতে গিয়ে অনেক বাধা খেয়েছে। দুর্ভাগ্যের বিষয় তারা মুসলমান, এটা দুর্ভাগ্য। আপনাদের জেলায় আমাকে আটকায়নি, বর্ধমান আমাকে আটকায়নি, সিপিএম এর জামানা ভুলে গেছেন আপনারা। আমাকে জ্যোতি বসু যখন মিটিং করেন সিপিএম এর কমরেড নিয়ে, আমি তখন নদিয়া মহেশাদা দেবীর নাম শুনেছেন, একটা বড় লেখিকা সাহিত্যিক, আমাকে টেলিফোন করছেন। আমি তখন নদিয়া একটা বাড়িতে, আর বাড়ির পাশেই সভা। সিদ্দিকুল্লাহ তুমি কোথায় আছো? কেন দিদি? আমি তার নম্বর জানি না। জ্যোতি বসু আজকে ক্যাবিনেটের সব আলোচনা করে ঠিক করেছে তোমাকে ফোন করে দেবে, তুমি সাবধানে থাকো। তুমি আমাদের খুব ভালো ছেলে, তুমি দাঁড়িয়ে গিয়েছ। কে করলে? বুঝলে, ওই কলকাতায় রাজারহাটে একটা সভা, আমাদের সভা আন্দোলনে। আমি তার আগে তাকে দেখি, আমি বসে আছি, লোকজন এসেছে, শুনছি মহেশাদা দিদি আসবে। আমি যাই হোক বয়স্ক মহিলা, আমি বসেছি। উনি এসে সবার সামনে আমার মাথায় চুমু খাচ্ছেন। আমি কিন্তু অস্বস্তিতে বসে গেছি।
তো সিদ্দিকুল্লাহ, তুমি সিপিএম এর বিরুদ্ধে যে কাজ করেছো বাংলার কোন পুরুষ করতে পারেনি, তাই তোমার কপালে চুমু খাচ্ছি আমি। এরা মুসলমান নয়, কিন্তু মানবিক, তারা কদর বুঝেছে। বুঝতে পারলেন? আমেরিকার কনসাল জেনারেল এসছেন দেখা করতে, কি কাণ্ড ঘটালেন।